বর্ষা দেবীর দুই বৌমা শোভনা এবং শিল্পা। শিল্পার স্বামী দীনেশ একটি কোম্পানিতে চাকরি করে। ওদিকে শোভনার স্বামী অতুল একজন বড় মাপের উকিল। স্বামীর রোজগার বেশি হওয়ায় বড় বউয়ের অহংকারও বেশি ছিল। বর্ষা দেবী সন্ধ্যাবেলা দুই বৌমাকে ডেকে বলেন, বড় বৌমা, ছোট বৌমা, আজ একটু তাড়াতাড়ি রান্না করে নাও। খবরে দেখাচ্ছে আজ নাকি খুব ঝড় বৃষ্টি হবে। বেলাবেলি রান্না করে খাওয়া দাওয়া সেরে ফেলতে হবে, কারেন্ট চলে গেলে সমস্যা হবে। সারাদিন শুধু রান্না খাওয়া এসব নিয়েই পড়ে রয়েছে। আজ সন্ধ্যাবেলা আমি কোনো মতেই রান্না করতে পারবো না। রান্নাঘরে গিয়ে সবজি চাল সব বের করে শিল্পাকে দিয়ে সব রান্না করাবো। এমনিতেও ওরা স্বামী স্ত্রী আমাদের টাকাতেই খায়। ও কাজ করবে না তো কে করবে? আমি করবো নাকি? এরপর তারা দুজন রান্নাঘর থেকে চলে যায়। শোভনা চালের ড্রাম খুলে দেখে সেখানে চাল শেষ হয়ে গেছে। শিল্পা তার কাছে এসে বলে, দিদি, ফ্রিজে কোনো সবজি নেই, কি রান্না হবে? চাল সবজি সবকিছু শেষ হয়ে গেছে? এই তো 15 দিন আগে আমি চাল ডাল সব আনলাম, আর 6 দিন হয়নি এক ফ্রিজ সবজি ছিল। এত তাড়াতাড়ি এত সব খাবার শেষ হয় কি করে শুনি? দিদি, আমি তো খাবার খুব হিসেব করেই খরচ করি। 10 দিনে চলার মতো জিনিস আমি 15 দিনে চালাই। সবজির ব্যাপারও তাই করি। সবার খাওয়া হয়ে গেলে তারপরে অল্প অল্প সবজি দিয়ে আমি আর তোমার ছোটদা খাই। আমি একদম বাজে খরচ করি না দিদি। থাক, এইসব খরচের গল্প না আমাকে শোনাতে হবে না। কি করো না করো সবকিছু আমার জানা আছে। এখন ছোটদাকে ফোন করে বলো চাল সবজি সবকিছু কিনে আনতে। আমি আর একটাও টাকা খরচ করতে পারবো না। দিদি, তুমি তো ভালো করেই জানো যে তোমার ছোটদার ইনকাম কতটুকু। তাছাড়া এখন মাসই শেষ, আমাদের কাছে কিচ্ছু টাকা নেই গো দিদি। এখন আমরা এসব কি করে কিনবো বলো তো? মাসের শেষ বলে কি তোমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো নাকি? খাওয়া দাওয়া যখন বন্ধ করবে না তাহলে খরচটাও তো করতে হবে। আমি বা কতদিন তোমাদের দুজনকে বসে বসে খাওয়াবো বলো তো? আমার দ্বারা এক সংসারে এভাবে খরচ করা, আমার দ্বারাই আর এই সংসারে এত খরচ করা সম্ভব হচ্ছে না। এবার থেকে তোমাদের ব্যবস্থাটা তোমরা করে নাও, বুঝলে? দিদি, এভাবে বলো না। আলাদা হওয়ার কথাটা আমি ভাবতেও পারি না। তাছাড়া তোমার ছোটদা আলাদা হয়েও কখনো শান্তি পাবে না। এতদিন ধরে আমরা এক সংসারে আছি, সুখে দুঃখে একসঙ্গে থাকছি। আমি কোনো কথা শুনতে চাই না। টাকা তো আর গাছে তৈরি হয় না যে ফালতু ফালতু সেগুলোকে খরচ করব। আজকেই এর একটা হেস্তনেস্ত করতে হবে। এভাবে আমার স্বামীর টাকা পয়সা আমি নষ্ট হতে দিতে পারি না। মা, এখানে আসুন তাড়াতাড়ি, আপনার সাথে আমার কিছু কথা আছে। শোভনার চিৎকার শুনে বর্ষা দেবী রান্নাঘরে যান আর বলেন, কি ব্যাপার বৌমা, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? রান্নাঘরে কি বিড়াল ঢুকেছে নাকি? বিড়াল তো দেখতে পাচ্ছি না। উফ মা, আপনাকে কি বলার জন্য ডেকেছি আর আপনি কি করছেনটা কি? এখানে কোনো বিড়াল ঢোকেনি। বাড়ির খরচে এমনিতেই দুটো বিড়াল থাবা দিয়ে বসে আছে। তুমি কি বলছো বৌমা? পরিষ্কার করে বলো, কে থাবা দিয়ে বসেছে? কই, কোথায় সে? আমি তো পরিষ্কার করেই বলছি নাকি। তবে শুনুন, আমি আজ থেকে আপনার ছোট ছেলে আর বৌমার কোনো খরচ তুলতে পারবো না। আপনি ওদেরকে বলে দিন, ওরা যেন ওদেরটা বুঝে নেয়। কিন্তু বৌমা, এভাবে হুট করে ওদেরকে আলাদা করে দিলে ওরাই বা যাবে কোথায় বলো তো? তুমি তো জানো আমার ছেলের রোজগার খুব কম। একটা সংসার চালাতে গেলে কত টাকা খরচ হয় সব তো তোমার জানা আছে। বলো, এই পরিস্থিতিতে আমি ওদের যদি আলাদা করে দিই তাহলে তোরা সত্যি সত্যি সমস্যায় পড়ে যাবে। দেখুন মা, ওরা সমস্যায় পড়বে কি পড়বে না সেটা পরের কথা। আপনি যদি এখন এর কোনো ব্যবস্থা না করেন না, ভবিষ্যতে কিন্তু আপনাকেই সমস্যায় পড়তে হবে। এখন তো আপনি, শ্বশুর মশাই, আমার ননদ সীমা আমাদের কাছেই আছেন। আপনারা যদি আমাদের সঙ্গে থাকতে চান না তাহলে আমাদেরকে সাপোর্ট করুন। এবার আপনারা বুঝে নিন কি করবেন না করবেন। শোভনা শাশুড়িকে এভাবে বলে সেখান থেকে চলে যায়। শোভনার কথায় বর্ষা দেবী চিন্তিত হয়ে পড়েন। তখন সীমা তাকে আড়ালে ডেকে বলে, মা, তুমি কি এত চিন্তা করছো বলো তো? বড় বৌদির কথা মেনে নাও, না হলে ছোট বৌদিকে বাঁচাতে গিয়ে আমরাই সমস্যায় পড়ে যাব। ভাবনা চিন্তা করে দেখো মা, আমাদের খাওয়া, তোমার বাবা ডাক্তার, ওষুধ আর আমার কলেজের ফিস সব বড়দাই দেয়। এখন যদি আমরা ওদেরকে সাপোর্ট না করি তাহলে আমাদের কি করে চলবে বলো তো? কিন্তু আমরা নিজেদের কথা চিন্তা করে ওদেরকে আলাদা করে দেব, ওদের তো এতে অনেক কষ্ট হবে। দেখো মা, যে যার সংসার সে তা সামলাক। তুমি সব দিকে দেখতে গেলে হবে নাকি? তোমার এখন নিজের কথা চিন্তা করা উচিত মা। ওদেরকে ওদেরটা বুঝে নিতে দাও। সীমা এভাবেই বর্ষা দেবীকে বোঝায় এবং তিনি রাজি হয়ে যান। বর্ষা দেবী তার ছোট বৌমার কাছে এসে বলে, ছোট বৌমা, এই রোজ রোজ ঝামেলা না আমার আর ভালো লাগে না। বড় বৌমা ঠিকই বলেছে, ওরাই বা কেন তোমাদের ঝামেলা নেবে বলো তো? এবার থেকে তোমরা তোমাদের নিজেদেরটা দেখে নাও। আমি এই বাড়ির একটা ঘর আর একটু বারান্দা তোমাদের নামে করে দিচ্ছি, তোমরা বাড়ির ওই অংশটাই থাকবে। বর্ষা দেবীর ছোট বৌমা কান্নাকাটি করতে থাকে। এমন সময় তার ছোট ছেলে সেখানে আসে আর বলে, মা, তুমি এগুলো কি করে করতে পারলে? তুমি তো জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি চেষ্টা করছি ভালো জায়গায় একটা চাকরি পাওয়ার, তারপর তোমাদেরকে মাসে মাসে সংসার খরচ দিয়ে দেব।
আমি এসব কিছুই জানি না। তোরা তো অনেকদিন ধরে এসব বলে আসছিস, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। এক জায়গায় থেকে অশান্তি করার থেকে আলাদা হয়ে যাওয়াই ভালো। বর্ষা, এভাবে বলো না, ওরা আমাদেরই তো সন্তান। আর সন্তান যখন দুর্বল হয় তাদেরকে অসহায় করে ফেলে যেতে নেই। পরিবার সকলকে সবসময় নিয়েই হয়, শুধু সুবিধা মতো নিজেদের মতো করে বাঁচানোই পরিবার না। আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার যাদের ব্যাপার তারা ঠিক সামলে নেবে। বর্ষা দেবী তার কথা বলে সেখান থেকে চলে যায়। অমল এবং শিল্পা চোখে জল নিয়ে বাড়ির একপাশে একটি কামরায় নিজেদের আলাদা সংসার বাঁধে। অনেক কষ্টে ধার দেনা করে দিনেশ একটি স্টোভের ব্যবস্থা করে। তারপর সেখানেই তাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়। শিল্পা, আমি তোমাকে সুখ শান্তি কিছুই দিতে পারলাম না। আজ আমার রোজগার কম বলে তোমাকে এত কষ্টের দিন দেখতে হচ্ছে। দেখো, এইসব বলে তুমি আমাকে আর ছোট করো না, কারণ আমি কখনই টাকা পয়সা এসব নিয়ে চিন্তা ভাবনা করি না। আমার কাছে সম্পর্ক, পরিবার এগুলোই সবার আগে। আমার দুঃখে সংসার বলে আমার কষ্ট নেই গো। আমার কষ্ট এটাই যে আমার সংসারটা আজ ভেঙে গেল। এই বলে শিল্পা কান্নাকাটি শুরু করে দেয়। দিনেশ তাকে অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করে এবং সান্ত্বনা দেয়। এভাবে বেশ কিছুদিন কাটার পর তাদের পাড়ায় বড় করে পুজোর অনুষ্ঠান হয়। তাই বৌমাদের বাপের বাড়ির লোকজনরা তাদের বাড়িতে আসে। এমন সময় সীমার বিয়ের যোগাযোগও হয় এবং তাকে দেখতে আসার কথা হয়। এসব শুনে শোভনা বলে, ভালোই হয়েছে, কালকে এমনিতেও আমার বাবা মা বোন সবাই আসছে, তার সঙ্গে যদি সীমার যোগাযোগের জন্য লোকজন আসে তাহলে তো এক কাজে দু কাজ হয়ে যাবে, আর তাতেই সবার হয়ে যাবে। এই বলে শোভনা আগের দিন থেকেই সবকিছু ব্যবস্থা শুরু করে এবং রাত্রেবেলা সে রান্না চাপায়। এত কিছু আইটেম করব, এখন থেকে শুরু না করলে তো হবে না। আজকে রাতে সব রান্না করে রেখে দেবো, কালকে শুধু গরম গরম করে সবার সামনে দিয়ে দিলেই হবে। এতদিন পর ভালো ভালো রান্না করে সবাইকে দেবো, আর সবাই আমার প্রশংসা করবে। অন্তত আমার শাশুড়ি মা তো বুঝবে যে তার বড় বৌমা কোনো অংশে কম নয়। এসব চিন্তা করে শোভনা এক এক করে সমস্ত রান্না বান্না করে রেখে দেয়। এদিকে ছোট বউ শিল্পা তার স্বামীকে বলে, শুনছো, কালকে তো আমার মা ছোট ভাই এখানে আসবে। এমনিতে বাড়িতে সেরকম কিছুই নেই। আমি ভাবছিলাম তুমি একটু সকাল সকাল গিয়ে টাটকা সবজি বাজার এসব করে আনলে খুব ভালো হতো। ঠিক আছে, কালকে কি বাজার করতে হবে আমি বলে দিও। আর এমনিতেও কালকে কিছু টাকা পেয়েছি, এই মাসটা মোটামুটি আমাদের চলেই যাবে। পরের দিন দিনেশ বাজার থেকে বেগুন, কচু এবং ছোট ছোট মৌরলা মাছ কিনে আনে। যা দেখে শিল্পা বলে, ও বাবা, কি সুন্দর টাটকা মৌরলা মাছ গো। আমার মা তো এই মাছ খেতে খুব পছন্দ করে। এগুলো পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে রান্না করব, আর কচু বেগুনের একটা তরকারি রান্না করব, তাতে খানিকটা চিংড়ি মাছও দেব। ব্যাস, আর কি চাই। যেখানে বড় বৌমা আগের দিন রাতে দামি দামি 5 স্টার হোটেলের মতো খাবার তৈরি করে রেখে দেয়, সেখানে ছোট বৌমা সাদা ভাত, চচ্চড়ি এসব রান্না করে। পরের দিন বড় বৌমা খাবার নিয়ে টেবিলে সাজায়। মা, এখানে বাটার চিকেন, বাটার পনির, তন্দুরি চিকেন, ফিশ কাটলেট, কাবাব, পোলাও সবকিছু আছে। আমি অনেক কষ্ট করে রান্না করেছি। আমার বাবা মাদেরকে ডেকে খাইয়ে দিন, ওরা আবার কিছুক্ষণ পর বেরোবে তো। আর দেখুন, আপনারা শেষ দিকে খাবেন, কারণ খাবার কম পড়ে যেতে পারে। আমি এখন আর রান্নাঘরে যেতে পারবো না। ঠিক আছে বৌমা, আমি আগে তোমার বাপের বাড়ির লোকদেরকে খাইয়ে দিয়ে তারপর গেস্টদেরকে খাইয়ে দিচ্ছি। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। বর্ষা দেবী সীমার হবু শ্বশুর শাশুড়িকে খেতে ডাকেন এবং সঙ্গে শোভনার বাবা মা ভাই সকলে খেতে আসে। খাবার মুখে দিয়ে তারা সবাই মুখ বাঁকিয়ে নেয়। শোভনার মা মিঠু দেবী বলেন, কিছু মনে করবেন না দিদি, খাবারটা কি অনেকক্ষণ আগের না? মানে খাবারটা কেমন যেন একটু টক টক লাগছে। হ্যাঁ দিদি, খাবারটা একেবারে বাজে মনে হচ্ছে, একটুকু টেস্ট নেই। এই খাবার খেলে তো আমার শরীরটা খারাপ হয়ে যাবে। আমি এই খাবার খেতে পারবো না। না না, খাবার তো টাটকা। বড় বৌমা তো সবকিছু নিজের হাতে বানিয়েছে, মনে হয় খাবারে টক জাতীয় কিছু দিয়েছে, তাই এরকম লাগছে। না, কিছু দেওয়ার মতো টক নয়, মানে আসলে খাবার বাসি হয়ে গেলে যেরকম গন্ধ আর টক হয় না, সেরকম লাগছে। এই খাবার তো কখনোই টাটকা হতে পারে না। শোভনা, সত্যি করে বলো তো, এই খাবার টাটকা? তুমি এটা কতক্ষণ আগে রান্না করেছিলে? মা ভাই সবাই মিলে শোভনাকে এভাবে বললে সে আসল সত্যি কথাটা বলে ফেলে। আরে বাবা, আমি তো একা মানুষ, কোন দিকে যাব বলো তো? এত কিছু রান্না করতে হচ্ছিল, তাই কাল রাতেই সবকিছু রান্না করে রেখেছিলাম। আমি কি করে জানবো যে সব খাবার খারাপ হয়ে যাবে? আর শোনো, তোমাদের খেতে ইচ্ছে করলে খাও, না হলে চলে যাও। গেস্টদেরকে চুপি চুপি খাবারগুলোকে খাইয়ে দেবে, ওরা কিছু বলতেও পারবে না। এত টাকার খাবার আমি কিছুতেই নষ্ট হতে দেবো না। এ কি বৌমা, তুমি এভাবে সবাইকে বাসি খাবার খাওয়াচ্ছ, তার উপরে আবার এইসব কথা বলছো? আমি কখনোই গেস্টদেরকে এই খাবার খেতে দেব না। খেতে দেবেন না তো তাহলে খালি পেটে তাদেরকে চলে যেতে বলুন, কারণ আমি আর রান্না বান্না করতে পারবো না। আর হ্যাঁ, বাইরে থেকে কোনো খাবার আনানোর কথা না ভাববেনও না।
আমি আপনাকে একটাও টাকা দিতে পারবো না। এইসব ঝামেলার জন্য অনেক টাকা নষ্ট হয়ে গেছে, আমার কাছে আর একটাও টাকা নেই। শোভনার কথা শুনে তার মা বাবা সবাই তাকে অনেক উল্টোপাল্টা করে কথা বলে। শোভনার তাদের কথা খুব খারাপ লাগে এবং সে রাগ করে সেখান থেকে চলে যায়। বর্ষা দেবীও সমস্যায় পড়ে যান, তাই তিনি ডাইনিং রুমে এসে দেখেন সেখানে গেস্টরা নেই এবং অবাক হয়ে বলেন, শিবা, ওরা কোথায় গেল? আমাদের কি কথাবার্তা শুনতে পেয়ে ওরা চলে গেল নাকি? এ বাবা, কি ভাবছে কে জানে। একে তো এত ভালো একটা সম্বন্ধ হাতছাড়া হয়ে গেল, তার উপরে সবার সামনে আমাদের কত অপমান হলো। জানি না ওরা এখান থেকে গিয়ে আমাদের ব্যাপারে কি কি সব বলবে। বলবে নাই বা কেন মা? ওদের সঙ্গে যেটা হলো সেটা তো খুব খারাপই হয়েছে। সবই আমাদের পাপের ফল। আমরা ছোট বৌদিকে এত অসহায় করে আলাদা করে দিয়েছি, সেটারই পরিণাম আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে আর কি। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। আমার এক্ষুনি ছোট বৌমার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। বর্ষা দেবী এবং সীমা দুজনেই ছোট বৌমা শিল্পার কাছে যায় এবং সেখানে গিয়ে অবাক হয়ে দেখে শিল্পা যত্ন করে সীমার হবু শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়াচ্ছে, আর তারা সবাই খুব তৃপ্তি হয়ে খাচ্ছে আর শিল্পার প্রশংসা করছে। এ কি, আপনারা এখানে? ছোট বৌমা, আমি তো কিছু বুঝতে পারছি না। আর বলবেন না দিদি, আপনার ছোট বৌমা একেবারে লক্ষ্মী প্রতিমা, আমাদেরকে জোর করে ডেকে আনলো। বললো আমরা ওর বাড়িতে যদি একটু না খাই তাহলে ওর খুব কষ্ট হবে। সত্যি বলতে এত আন্তরিকতা আর এত সুন্দর সুস্বাদু খাবার পেয়ে আমাদের মন ভরে গেছে। আপনারা কিছু মনে করবেন না, বাড়িতে বউদের মধ্যে বিভেদ হয়, আমাদের আশেপাশে আমরা এরকম দেখেছি। আমার বড়দার সঙ্গেও একদিন আমাকে আলাদা হয়ে সংসার করতে হয়েছে। তবে আলাদা হয়ে যাবার পর যদি বৌমাদের এত আন্তরিকতা থাকে, তখন বুঝে নিতে হবে যে পুরো ক্রেডিটটা শাশুড়ির। আর আপনার মেয়ে নিশ্চয়ই আপনার মতোই হবে। আমাদের এই বাড়িতে সম্বন্ধ করতে কোনো সমস্যা নেই। এরপর আপনারা একদিন আমাদের বাড়িতে আসুন, বিয়ের দিন ফাইনাল করতে হবে। এভাবেই বিয়ের সম্বন্ধ পাকা হয়ে যায়। সবাই চলে যাবার পর সীমা এবং বর্ষা দেবী শিল্পার কাছে এসে ক্ষমা চান। এদিকে শোভনাও তার ভুল বুঝতে পেরেছিল। আমাকে ক্ষমা করে দাও শিল্পা, আজ তোমার জন্য আমাকে বাইরের লোকজনদের সামনে অপমানিত হতে হয়নি। আমি এত অহংকারী হয়ে গিয়েছিলাম যে শুধু টাকাকেই বড় করে রেখেছিলাম। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি তুমি আমার থেকে আলাদা হয়ে আমার মান সম্মানটা সমস্ত কিছু বজায় রাখলে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের পর থেকে আমরা আর কখনো আলাদা থাকবো না। এভাবেই পুরো পরিবার এক হয়ে যায় এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বাসন্তী দেবী তার 3 ছেলে বিলাস, চন্দন ও সোহানকে নিয়ে মহেশখালী গ্রামে বাস করত। বাসন্তী দেবী স্বভাবেই খুবই সৎ, পরিশ্রমী ও পুরানো চিন্তাভাবনার মানুষ ছিল। আর সে গ্রাম থেকে হওয়ায় গ্রামীণ কালচারকেই সে মানুষের প্রধান চরিত্র বলে মনে করত। অপরদিকে বাসন্তী দেবীর ছেলেরা শহরে পড়াশোনা করে বড় হয়ে উঠেছিল, আর তাই তাদের স্বভাবেরও অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল। এমনই একদিন, এই বিলাস, চন্দন, তোরা এগুলো কি পরে বের হচ্ছিস? একটা কালচার প্রোগ্রামে যাচ্ছিস, সেখানে তোরা বিলেতি কোট আর জিন্স পরে যাচ্ছিস? হ্যাঁ মা, তাই এতে ক্ষতি কি? আমরা তো অ্যাটলিস্ট ড্যামেজ জিন্স পরে যাচ্ছি না, এটা যথেষ্ট ফর্মাল। আর এই দেখো মা, আমাদের সঙ্গে স্যুটও করেছে। এই চুপ কর, একদম দাঁত বের করবি না। এই পোশাকগুলো মোটেও ভালো নয়, বুঝলি? তোরা দাঁড়া, আমি তোর বাবার কয়েকটা পাঞ্জাবি এনে দিচ্ছি। তোর বাবা যেখানেই কোনো অনুষ্ঠানে যেতেন ওগুলো পরেই যেতেন। আর শোন, যাওয়ার সময় মনে করে চন্দনের টিকা লাগিয়ে নিবি। ওহ মা, আমরা এখন পাঞ্জাবি পরবো? কিন্তু কেন? আমরা কি কোনো তীর্থস্থানে যাচ্ছি নাকি? আর যেখানে আমাদের কলেজে সকলেই এরকম ড্রেস পরবে, আর আমরা টিকা কিভাবে লাগাবো? আমরা তো ফেস ক্রিম মেখে আছি। হ্যাঁ, সে আমি জানি, আর তাই তো তোদেরকে এগুলো পড়তে দেবো না, কারণ আমার শহরের কালচার একেবারেই ভালো লাগে না। আর আমি চাইও না যে তোরা ওরকম হয়ে যা। তাড়াতাড়ি গিয়ে মুখ ধুয়ে আয়। হ্যাঁ, সে না হয় ধুয়ে আসবো, কিন্তু মা, বাবার পাঞ্জাবিগুলো তো পুরানো হয়ে গেছে, এখন ওগুলো আমরা পরে কিভাবে যাব? পরের বারে না হয় আমরা তোমার কথা মতোই করবো। ঠিক আছে, তাহলে তোরা যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি, কারণ আমরা সকলে আজ একই সঙ্গে মিলে খেতে বসবো। বাসন্তী দেবীর কথা শুনে তখন চন্দন একটু বিরক্ত হয়ে যায়। এরপর সে কিছু বলতে যাবে কি, তখন বিলাস তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর তারা 3 ভাইয়েই কলেজে পৌঁছে যায়। কলেজে গিয়ে চন্দন বলে, এই যে দাদা, তুই মাকে বাড়িতে খাওয়ার কথা বললি কেন? তুই তো জানিস যে আজ আমরা এখানেই লাঞ্চ করব। না, আমরা এখানে লাঞ্চ করব না, আমরা বাড়িতে গিয়ে মায়ের সঙ্গেই লাঞ্চ করব। আর তাই মাকে হ্যাঁ বলে এলাম, বুঝেছিস? কিন্তু কেন? এটারও কি তাহলে কোনো বিশেষ কারণ আছে নাকি? না, কারণ কিছুই নেই, আসলে আমি মাকে দুঃখ দিতে চাই না, আর তাই উনি যা বলেন তাতেই সম্মতি দিই। এখন তোরাও আমার কথা মতোই করবি, বুঝেছিস? আসলে বিলাস ঠিকই বলছিল,
কারণ সে ও তার ভাইয়েরা প্রথম থেকেই বাসন্তী দেবীকে খুবই শ্রদ্ধা করত। এভাবে আরও কয়েকদিন কেটে যায় ও তাদের পড়াশোনাও কমপ্লিট হয়ে যায়। এমনই একদিন বাসন্তী দেবী বলে, এই যে বাবা, তোরা শুনছিস, আমি কয়েকদিন থেকেই তোদেরকে একটা কথা বলবো ভাবছি। তোদেরও তো এখন পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, তা আমি বলছি কি, আমি ভাবছি আমি তোদের 3 জনের বিয়ে দিয়ে দেব। না মা, সমস্যা কিসের? কিন্তু এখন এই মুহূর্তে 3টে মেয়ে তুমি কিভাবে খুঁজবে? আর মেয়েরাও তো আমাদের মনের মতো হওয়া চাই, তাই না? হ্যাঁ মা, কারণ এখন যা যুগ পড়েছে, তাই আমি ভাবছি শহরের দিকেই কোনো শিক্ষিত মেয়েকে বিয়ে করব। তাহলে এখানে এসে সকলকেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবে। কি শহর থেকে মেয়ে নিয়ে আসবি? না না, এখানে সেসব চলবে না। আমি তোদের 3 জনের বিয়ে আমাদের গ্রামের মেয়ের সঙ্গেই দেব, আর এটাই ফাইনাল। কিন্তু মা, এখন এই যুগে গ্রাম শহর বলে কিছুই হয় না, যেখানে গ্রামের কোনো কোনো মেয়েরা তো শহরের মেয়েদের তুলনায় বেশি আধুনিক হয়ে থাকে। এই তুই একটু চুপ কর, আর আমাকে গ্রাম শহরের পার্থক্য বোঝাতে আসিস না। এগুলো দেখে দেখে আমার চুল পেকে গেল। আর শোন, আমি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মানে তোদেরকে সেটাই শুনতে হবে। বাসন্তী দেবীর কথা শুনে তখন তারা 3 ভাই চুপ হয়ে যায়। এরপর বাসন্তী দেবী তাদের বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দেয়। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। বাসন্তী দেবী তার 3 ছেলের জন্য তাদের পাশের গ্রামের পারুল, মৈনাক ও সুমি নামের 3টি মেয়ের সঙ্গে তাদের বিয়ে ঠিক করে ফেলে ও কয়েকদিন পর ধুমধাম করে তাদের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরের দিন, এই যে বৌমা, এসো এসো, আজ তোমাদের এই বাড়িতে প্রথম দিন, তাই আমি তোমাদেরকে বরণ করেই বাড়িতে প্রবেশ করাবো। হ্যাঁ, সে আমি জানি। এগুলোই তো আমার সব থেকে বেশি বোরিং লাগে। এক তো বিয়ের ভারী লেহেঙ্গা, তার উপরে এটা পরে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, করুন না করুন, তা করবেন যখন দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ বৌমা, এই তো আমি বরণ ডালা সাজিয়ে ফেলেছি। এই বলে বাসন্তী দেবী বরণ করতে যাবে কি, ঠিক তখনই তাদের বাড়িতে থাকা গরু ডেকে ওঠে, যেটা শুনে বাসন্তী দেবী বলে, ইস যা, আমি তো বিয়ের ঝামেলাতে আমাদের নন্দিনীর কথা ভুলেই গিয়েছিলাম। ওকে কাল থেকে কিছুই খেতে দিইনি। তোমরা তো গ্রামের মেয়ে, তোমরা নিশ্চয়ই জানো যে ওরা অবলা, ওদেরকে শুকিয়ে রাখলে পাপ হবে। কিন্তু তাই বলে মা আপনি আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখে গরুকে খাবার দেবেন? এখন আপনার কাছে আমাদের থেকে গরু বেশি প্রিয় হয়ে গেল, যত সব। আরে পারুল, তুমি এভাবে বলছো কেন? সামান্য কিছুক্ষণেরই তো ব্যাপার, তাই একটু ম্যানেজ করতে পারছো না? না, আমি অ্যাটলিস্ট পারবো না, কারণ এমনিতেই এই ঢং আমার ভালো লাগে না। এখন তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারো, আমি চললাম। এই বলে পারুল বাড়ির ভিতরে চলে যায়। তার দেখা দেখি বাসন্তী দেবীর বাকি বৌমারাও ভিতরে চলে যায়। এভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে, বৌমারা মনে হচ্ছে এখনো ঘুম থেকেই ওঠেনি। কাল ওদের হয়তো অনেক পরিশ্রম হয়েছে, তা আমি ঝাড় দিয়ে বরং গোবর জলটা ছিটিয়ে বাড়িঘর পরিষ্কার করে নিই। বাসন্তী দেবী এরকমই মনে করে ঝাড় দিয়ে নেয় ও শেষে সে গোবর জল ছড়াতে থাকে। ঠিক সেই সময় পারুল ও তার বাকি বৌমারাও ঘুম থেকে ওঠে এবং বাসন্তী দেবীকে গোবর জল ছেটাতে দেখে বলে, আরে আরে মা, আপনি এসব কি করছেন? ইস, ছি, কি বাজে গন্ধ, পুরো ঘরটাই দুর্গন্ধ হয়ে গেল। হ্যাঁ মা, আপনি প্রথম দিন যা করেছেন, আর দ্বিতীয়বার এরকম করবেন না। এখন তো দেখছি আপনার জন্য পুরো ঘরেই রুম স্প্রে ছড়াতে হবে। কিন্তু কেন বৌমা? গোবরের গন্ধ তো ভালো, আর যেখানে তোমরাও গ্রামের মেয়ে, তোমাদের তো এগুলো জানা উচিত। তোমাদেরও তো বাড়িতে চাষবাস, গরু ছাগল পালন হয়। হ্যাঁ হয়, কিন্তু এভাবে গোবর জল ছিটিয়ে নয়। আর শুনুন, আমরা গ্রামে জন্ম নিতে পারি, কিন্তু আমাদের কালচার গ্রামের গৃহভূতদের মতো নয়। এখন আপনাকে যেটা বলছি সেটাই করবেন, বুঝেছেন? হ্যাঁ মা, আর যদি আপনি এই ব্যাপারে আপনার ছেলেদেরকে এটা সেটা বলে লাগিয়েছেন, তাহলে আমরা এই বাড়ি ছেড়েই চলে যাব। হে ঈশ্বরে, আমি কি ভুল করলাম? আমি ভেবেছিলাম গ্রামের মেয়েরা সংস্কারী হবে, কিন্তু এরা তো দেখছি অন্য রকম। না বৌমা, তোমরা বাড়ি ছেড়ে যেও না। আজ থেকে আমি তোমাদের সব কথাই শুনবো। বাসন্তী দেবী সেদিন এভাবে বললে তার বৌমারা সেখান থেকে চলে যায় ও তারা পরের দিন থেকে তার শাশুড়ির একটিও কথা শুনতো না, আর তারা তাদের ইচ্ছা মতোই চলতো। এমনকি তারা বাড়িতে ছোট ছোট জামা কাপড় পরে ঘোরাফেরা করতো। এমনই একদিন, এই যে মা দেখুন তো আমার গায়ে কোন ড্রেসটা শ্যুট করছে, মানে আমরা শপিং করতে যাব তো তাই। কিন্তু বৌমা, এই কাপড়গুলো তো খুব ছোট, এখন এগুলো পরে তুমি বাইরে বের হলে তাহলে লোকজন তো উল্টোপাল্টা কথা বলবে। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এগুলো পরলে লোকে খারাপ নয়, বরং ফ্যাশনেবল বলে। এখন বেশি কথা না বাড়িয়ে আপনাকে যেটা জিজ্ঞাসা করছি আপনি সেটাই বলুন।
হ্যাঁ মা, আপনি আপনার পুরানো চিন্তা ভাবনা বাদ দিন, এখন এগুলোই আধুনিক। আমরা তো নিরুপায় হয়ে বিয়ের দিন শাড়ি পরেছিলাম, না তো সেদিন আমরা ওয়েস্টার্ন ড্রেস পরতাম। এই তোরা এখন এসব বাদ দে, আর এনাকে জিজ্ঞাসা করতে হবে না, কারণ এরা অশিক্ষিত, এরা ওয়েস্টার্ন কালচার সম্পর্কে কিছুই জানে না। বাসন্তী দেবীর তখন তার 3 বৌমার মুখে এরকম কথা শুনে খুবই খারাপ লাগে ও সে তখন তাদেরকে বলে, তাহলে বৌমা, আমার এগুলোর মধ্যে একটাও পছন্দ নয়। এগুলো সবই ছেঁড়া ফাটা, যেগুলো পরলে তোমাদেরকে অসভ্য বলেই মনে হবে। কি আপনি আমাদেরকে অসভ্য বললেন নাকি? আপনার এত বড় সাহস? তবে দাঁড়ান, আপনাকে উচিত শিক্ষা দিচ্ছি। এই বলে পারুল ও তার বাকি জায়েরা মিলে বাসন্তী দেবীকে মারধর করতে থাকে। ঠিক সেই সময় বিলাস, চন্দন ও সোহান সেখানে চলে আসে ও তারা তার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করতে দেখে খুবই রেগে যায় ও বলে, তোমরা এখন কি ভুল কাজ করতে যাচ্ছিলে তোমাদের ধারণা আছে কি? তোমরা এত অসভ্য আমরা স্বপ্নেও ভাবিনি, যেখানে উনি তোমাদের মায়ের সমতুল্য। হ্যাঁ, মায়ের সমতুল্য, কিন্তু মা নয়। আর শোনো, আমাদের পিছনে কেউ সবসময় খিটখিট করুক সেটা আমরা মোটেও চাই না, বুঝেছো? আর যেখানে আমাদের ড্রেস ও লাইফস্টাইল পুরোটাই আমাদেরই অধিকার। ওহ, তাহলে ঠিক আছে, তোমরা তোমাদের লাইফস্টাইল নিয়ে থাকো। আর শোনো, আমার মা যেমনই হোক না কেন সেটা আমাদের জন্য ঠিক আছে। হ্যাঁ, আরও শোনো, তোমরা যখন আমাদের মাকে কম্প্রোমাইজ করতে পারবে না, সেখানে আমরাও তোমাদেরকে মেনে নিতে পারবো না, কারণ আমাদের কাছে আমার মা আগে। শুধু মা বলেছিলেন বলে তাই তোমাদেরকে এই বাড়ির বউ করেছিলাম, না তো তোমাদের মতো অসভ্য মেয়েদেরকে আমরা কখনোই পাত্তা দিতাম না। কি তার মানে তোমরা কি বলতে চাইছো? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব মানে? হ্যাঁ যাবে, আর 100 বার যাবে। আর এখন যেতে না চাইলে আমরা বাধ্য হয়ে তোমাদেরকে ডিভোর্স দিয়ে বাড়িতে পাঠিয়ে দেব। এভাবেই সেদিন তাদের সকলের মধ্যে ঝগড়া লেগে যায় ও তারা একে অপরের সঙ্গে কথা কাটাকাটি করতে থাকে, যেটা শুনে বাসন্তী দেবী বলে, বাবা বিলাস, তোরা এরকম করিস না। হ্যাঁ মানছি, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তাই বলে তোরাও কোনো ভুল সিদ্ধান্ত নিস না। ওদেরকে একটু বুঝিয়ে বল, দেখবি ওরা নিশ্চয়ই বুঝবে। আর যেখানে আমি তো কোনো খারাপ কথা বলছি না। দেখেছো তো, দেখো, যাকে তোমরা অশিক্ষিত বলছিলে তার মানুষত্ব দেখো, আর তোমাদের মানুষত্ব দেখো। বিলাসের কথা শুনে তখন তারা 3 বউ তাদের ভুল বুঝতে পারে ও তারা তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে, যেটা দেখে বাসন্তী দেবীও তাদেরকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে তারা একেবারেই পাল্টে গিয়েছিল। এখন নাইবা তারা ছোট ছোট জামা কাপড় পরতো, আর নাইবা তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করত। এভাবেই ধীরে ধীরে তারাও নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেয়, আর এভাবেই সকলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।